আসসালামু আলাইকুম। ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে প্রত্যেকটা টিমের মতো আর্জেন্টিনাও তাদের স্কোয়াডটা অলরেডি অলমোস্ট রেডি করে ফেলেছে। আমরা মোটামুটি ধারণা করতে পারি যে কোন কোন ফুটবলারগুলা ২০২৬ বিশ্বকাপে যাইতেছে। তো আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনা স্কোয়াডটাকে নিয়ে আরো একবার কথা বলার ট্রাই করব। স্পেসিক্যালি আমরা আর্জেন্টিনার মিডফিল্ড নিয়ে কথা বলার ট্রাই করব যে মিডফিল্ডের রিসেন্টলি আর্জেন্টিনার যে ফুটবলারগুলা রয়েছে তারা রিসেন্ট যে ফর্মে আছে সেই ফর্ম অনুযায়ী আর্জেন্টিনা যে স্টাইলের ফুটবল খেলে ওই স্টাইলের ফুটবলের সঙ্গে তারা মানিয়ে নিয়ে ২০২৬ বিশ্বকাপে কেমন করবে সেটা নিয়ে কিন্তু কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। তো প্রথমত আমরা যদি আর্জেন্টিনার মিডফিল্ডের কথা বলি তাহলে বেসিক্যালি আর্জেন্টিনা সম্ভবত ২০২৬ বিশ্বকাপের জন্য ৭ থেকে ৮ জন মিডফিল্ডার নিয়ে যাবে। যদি ৭ থেকে ৮ জন মিডফিল্ডার নেয় তাহলে কিন্তু আমরা ধরেই নিতে পারি অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, রদ্রিগো, ডি পল, এনজো ফার্নান্দেস, সেই সাথে এজিকিউল পালাসিউস এবং লিয়ান্দ্রো পারাদেস মোটামুটি বিশ্বকাপে যাইতেছে। সেই সাথে আপনি মেসিকেও যদি মিডফিল্ডার ক্যাটাগরিতে ধরেন তাহলে লিওনেল মেসি এবং এই জায়গাটাতে আপনি নিকো পাসকে বিশ্বকাপে নিয়ে যাইতেছেন। মোটামুটি এগুলা হচ্ছে আর্জেন্টিনার মিডফিল্ড। এখন এই যে আর্জেন্টিনার মিডফিল্ড রয়েছে তারা এখন রিসেন্টলি কেমন ফর্মে আছে দেখুন। এই মুহূর্তে যদি আপনি আর্জেন্টিনার মিডফিল্ডার গুলার দিকে ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে রিসেন্টলি তাদের মাঝে কেউ কেউ ফুটবলার এখন কিছুটা অফ ফর্মে আছে, কেউ তাদের বেস্ট ফর্মে আছে। আমি যদি এনজো ফার্নান্দেসের কথা বলি তাহলে কিন্তু তিনি তার বেস্ট ফর্মে এই মুহূর্তে রয়েছে, যিনি কিনা এবারের মৌসুমে সব কয়টা ম্যাচ মিলিয়ে তিনি টোটালি ৫৫টা ম্যাচে ১৩টা গোল ৯টা অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ একজন মিডফিল্ডার হিসেবেও আপনি দেখতে পারবেন যে সে টোটালি ২২টা গোল প্লাস অ্যাসিস্ট করেছে। সো তিনি দারুণ ফর্মে আছে। সেই সাথে আমরা যদি রদ্রিগো ডি পলের কথা বলি তাহলে কিন্তু রদ্রিগো ডি পলকে নিয়ে অনেকেই কিন্তু বলতেছে যে এই ফুটবলারটা ইন্টার মায়ামিতে গিয়ে তেমন একটা ভালো করে নাই, তার ক্লাব চেঞ্জ করাটা কিন্তু উচিত হয় নাই। সো তার যে পারফরমেন্সটা এটা সবার কাছে আপ টু দা মার্ক মনে হয় না। হ্যাঁ, আসবো, আমরা তার দিকেও আসবো, কেন তিনি ইন্টার মায়ামিতে গিয়েছেন সেটা নিয়েও কথা বলার ট্রাই করবো। আমরা যদি আদার্স ফুটবলারের কথা বলি অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, তাহলে এই মৌসুমে দেখতে পারবেন যে তিনি অলরেডি ৫১টা ম্যাচ খেলে ৫টা গোল ৭টা অ্যাসিস্ট করেছে, যেখানে সর্বশেষ ম্যাচটাতেও তিনি জোড়া অ্যাসিস্ট করেছিলেন। সো তিনি রিসেন্টলি আহামরি যে ফর্মে আছে সেটা বলা যাবে না। এখন বাকি যে ফুটবলার গুলা রয়েছে এই জায়গাটাতে আপনি লিয়ান্দ্রো পারাদেসের কথা বলতে পারেন, বোকা জুনিয়র্স এর হয়ে মোটামুটি ভালোই করতেছে। সেই সাথে আপনি এই জায়গাটাতে বলতে পারেন এজিকিউল পালাসিওস এর কথা, যিনি কিনা হ্যাঁ হয়তো আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ মানে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টাররা যে টাইপের গুরুত্বপূর্ণ ফুটবলার সেই টাইপের গুরুত্বপূর্ণ ফুটবলার না, বাট তিনিও কিন্তু সাবস্টিটিউট হিসেবে আর্জেন্টিনার দারুণ একটা অপশন, তাতে আপনার মানতেই হবে। সো এগুলা মোটামুটি হচ্ছে আর নিকো পাস। লিওনেল মেসির কথা কি বলবো, সে তো প্রত্যেক ম্যাচে গোল প্লাস অ্যাসিস্ট করতেছে, যদিও সর্বশেষ ম্যাচটাতে গোল করতে পারেনি, তারপরেও দারুণ করেছে। সেই সাথে আপনি নিকো পাজের কথা বলতে পারেন, লিওনেল মেসি সাবস্টিটিউট হিসেবে খেলবে। সো দারুণ অপশনের উপর অপশন কিন্তু তাদের মিডফিল্ড এবং প্লে মেকার হিসেবে রয়েছে। এখন এই যে মিডফিল্ডের কথাগুলো বললাম, এই মিডফিল্ড গুলাকে নিয়ে অনেকেরই কিন্তু সন্দেহ আছে যে তারা না ২০২৬ বিশ্বকাপে তারা ভালো করতে পারবেন না, বিকজ ২০২২ বিশ্বকাপে এই ফুটবলার গুলা যেই স্টাইলে ফুটবল খেলেছে, যেই মাপের ফুটবল খেলেছে সেই পরিমাণ ফর্মে নাই। বিশেষ করে অনেকেই দেখলাম যে রদ্রিগো ডি পলের কথা বলতেছে, সেই সাথে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কথা বলতেছে। এখন কেন বলতেছে? এই দুইটা ফুটবলার কনসিস্টেন্টলি গোল কিংবা অ্যাসিস্ট করতে পারতেছে না, যার কারণে বলতেছে তারা আহামরি তেমন একটা ফর্মে নাই যেমনটা ২০২২ বিশ্বকাপের আগে ছিলেন। দেখুন ভাই, ২০২২ বিশ্বকাপের সিনারিটা যদি আপনি হিসাব করেন তাহলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কোন ক্লাবে খেলতো? আপনি দেখতে পারবেন যে ব্রাইটনে খেলতো। ওই মোমেন্টে তিনি কিন্তু ব্রাইটনের হয়ে বিশ্বকাপের আগের সিজনে ১২টা না ১৩টা গোল করে ফেলেছিল, সেই সাথে ৬টা ৭টা অ্যাসিস্ট করেছিল। এখন তিনি ব্রাইটনে কোন পজিশনটাতে খেলতেন? তিনি কিছুটা আপনি দেখতে পারবেন যে ব্রাইটনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বেশিরভাগ সময় খেলতেন। হ্যাঁ, তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার এই তিনটা পজিশনে খেলতেন, বাট তিনি সবচাইতে বেশি খেলতেন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, যার কারণে তিনি ওই মোমেন্টে বিশ্বকাপের আগে বেশি পরিমাণ গোল কিংবা অ্যাসিস্টের দেখা পেয়েছিলেন ব্রাইটনের হয়ে, যেমনটা তিনি এখন লিভারপুলের হয়ে দেখতে পাইতেছেন না। দেখুন, ওই মোমেন্টে তিনি যখন ব্রাইটনের হয়ে খেলতেন তখন কিন্তু ওই টিমের পেনাল্টি যেই নিত সেই পেনাল্টি নেওয়া ব্যক্তিটা কিন্তু তিনি ছিলেন, যার কারণে তার নামের পাশে গোল কিংবা অ্যাসিস্ট আপনি বেশি দেখতে পাইছেন, গোল বেশি দেখতে পাইছেন। তিনি যেহেতু ফাইনাল থার্ডে কিছুটা অ্যাটাকিং রোলে খেলতো, যার কারণে কিন্তু আপনি ওই মুমেন্টে তার কাছে তার
তার কারণে কিন্তু ওই মোমেন্টে আপনি তার কাছ থেকে অ্যাসিস্টের পরিমাণ বেশি দেখতে পেয়েছেন। সো এখন তো তিনি যখন লিভারপুলে আসলেন তখন একটা সময় দেখবেন যে সে ডিফেন্সিভ মিডফিল্ডার, কখনো সেন্টার মিডফিল্ডার, মাঝে মাঝে অ্যাটাকিং, যদিও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে না, খুব কম খেলে, দেখতে পারবেন যে এই স্ট্র্যাটেজিতে তিনি ফুটবল খেলেন। সো এই ফুটবলারটা যখন তার নির্দিষ্ট একটা পজিশনে খেলতে পারবেন না, তখন তো তার পারফরমেন্স কিছুটা কিছুটা তো আপনার বিঘ্ন ঘটবে, কিছু না কিছুটা তো আপনার অফ ফর্মে সে যাবেই, এটা স্বাভাবিক বিষয়। তো গত ম্যাচটা তো আপনারা দেখলেন যে সে কেমন খেলেছে। তিনি যখন অপরচুনিটি পাবেন, সুযোগ পাবেন, যখন একটু অ্যাডভান্স রোলে খেলার সুযোগ পাবেন, তখন তিনি কি করতে পারে সেটা সর্বশেষ ম্যাচটাতে আমরা দেখতে পেয়েছি। সো একে নিয়ে আমার কাছে মনে হয় না যে আহামরি দুশ্চিন্তা করার কোনো রিজন আছে। আর্জেন্টিনার যে ফুটবল ফ্যান্সরা রয়েছে, আমার কাছে মনে হয় যে কোনো ধরনের দুশ্চিন্তার রিজন নেই। এবার আমরা আসি রদ্রিগো ডি পলের দিকে। দেখুন, রদ্রিগো ডি পল যে টাইপের ফুটবলার, তিনি একজন রাইট মিডফিল্ডার, ধরতে পারেন যে রাইট সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলে। সো গতকালকে রদ্রিগো ডি পলের ম্যাচটা আপনারা কারা কারা দেখছেন বলেন তো? ইন্টার মায়ামির ম্যাচটা কারা কারা দেখছেন? যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে রদ্রিগো এখনো আর্জেন্টিনার মিডফিল্ডের পাওয়ার হর্স ইঞ্জিন, তাতে কোনো সন্দেহ নাই। যে ফুটবলারটা একের পর এক প্রেস করতে পারে, ফিজিক্যালি স্ট্রং, সেই সাথে আপনার দেখতে পারবেন যে পুরো ম্যাচের টেম্পোটা কন্ট্রোল করতে পারে। যেখানে আপনি গত ম্যাচটাতে দেখেন না, 117টা সাকসেসফুল পাস জেনারেট করছে, 17টা, 117টা না 18টা সাকসেসফুল পাস জেনারেট করছে, সেই সাথে 149 বার বলে টাচ করছে, যেটা ম্যাচের সর্বোচ্চ। ফার্স্টটাও কিন্তু সর্বোচ্চ, ফার্স্টটা চান্সেস ক্রিয়েট করেছে, ওইটাও ম্যাচের সর্বোচ্চ, দুইটা বিগ চান্সেস ক্রিয়েট করে দিয়েছে, আর পুরো মিডফিল্ডটা একাই কন্ট্রোল করে। সো ওর কাছ থেকে আপনি আর কি চাইবেন? অনেকে বলবেন যে এই ফুটবলারটা রিসেন্টলি ফর্মে নাই, গত ম্যাচটা তো আপনারা দেখছেন। সেই সাথে আপনি যদি ইন্টার মায়ামির হয়ে লাস্ট 10টা ম্যাচ তার দেখেন, তাহলে দেখতে পারবেন যে হাতে গোনা একটা কিংবা দুইটা ম্যাচে তিনি অফ ফর্মে ছিলেন, হাতে গুনে একটা দুইটা ম্যাচ অফ ফর্মে ছিলেন। সে হ্যাঁ, হয়তো আপনি তার কাছ থেকে ওই আগে যেভাবে আপনি গোল প্লাস অ্যাসিস্ট দেখতেন, সেই পরিমাণ গোল প্লাস অ্যাসিস্ট দেখেন না। যেমন আপনার তিনি যখন 2022 বিশ্বকাপের আগে যখন আপনার উদিনেসে খেলতো, তখন তিনি যেই পরিমাণ গোল কিংবা অ্যাসিস্ট করতেন, একটু অ্যাটাকিং রুলে খেলতেন, পেনাল্টি নিতেন, ওই টাইপের এখন যেহেতু রোল প্লে করে না, তার কারণে আপনিও কিন্তু অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের মতো তার কাছ থেকে গোল কিংবা অ্যাসিস্ট দেখতে পাইতেছেন না। তার মানে এই নয় যে তিনি মিডফিল্ড কন্ট্রোল করতে পারতেছে না। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে বলবেন যে তিনি ইন্টার মায়ামির মতো ক্লাবে খেলে। ভাই, ইন্টার মায়ামির মতো ক্লাবে খেললে কি বিশ্বকাপে ভালো করতে পারবে না? এটার কোনো রিজন আছে বলুন? দেখুন, সে ইন্টার মায়ামিতে কেন গেছে? ইন্টার মায়ামিতে একমাত্র এই কারণে গেছে, তার ক্যারিয়ারটা তিনি লিওনেল মেসির সঙ্গে ধরতে গেলে যে শেষ করতে চায়, লিওনেল মেসির সঙ্গে তিনি খেলে। লিওনেল মেসি যতদিন ফুটবল খেলবেন, তার যে বডিগার্ড হিসেবে তিনি এখনো পর্যন্ত তার সঙ্গে খেলতে চাইতেছে। বিশেষ করে রিজন কিন্তু এটাই, লিওনেল মেসি যেহেতু আর বেশি দিন বিশ্ব ফুটবল খেলা চালিয়ে যাবে না, লিওনেল মেসির শেষ মুহূর্ত পর্যন্ত তার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য, সঙ্গী হওয়ার জন্য বেসিক্যালি তিনি কিন্তু ওই টিমটাকে বেছে নিয়েছেন, ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন। আরেকটা রিজন হচ্ছে, দেখুন, 2022 বিশ্বকাপটা কোথায় হইতে চলেছে? 2026 বিশ্বকাপটা হইতে চলেছে যুক্তরাষ্ট্রে। আর ওই যুক্তরাষ্ট্রে যদি আপনি কন্ডিশনটা দেখেন, ওয়েদারটা দেখেন, ইউরোপের চাইতে কিন্তু পুরো সম্পূর্ণ ভিন্ন। ইউরোপে এই মুহূর্তে যে পরিমাণ ঠান্ডা পড়তেছে, সেই পরিমাণ ঠান্ডা কিন্তু এখন আপনি যুক্তরাষ্ট্রে দেখাইতে পারবেন না। যুক্তরাষ্ট্রে কিন্তু বেশ গরম পড়তেছে। আর এই যে গরম পড়তেছে, এই গরমের সঙ্গে নিজেদের যখন আপনার জুন মাসটা চলে আসবে, যেই মাস থেকে বিশ্বকাপটা শুরু হবে, ওই মাসে তো আরো বেশি গরম থাকবে। সো ওই মোমেন্টে নিজেদের শারীরিক যে কন্ডিশনটা, ওই কন্ডিশনের সঙ্গে ওয়েদারের কন্ডিশনটা মানিয়ে নেওয়ার জন্যই কিন্তু তিনি 2026 বিশ্বকাপের জন্য ওই চিন্তা ভাবনা করেই কিন্তু তিনি ইন্টার মায়ামিতে গেছেন। এটা তো অবশ্যই বলাই যায়। দেখুন, এই মুহূর্তে আপনি দেখতে পারবেন যে ল্যাতিন অঞ্চলের যে টিমগুলা রয়েছে, ওই টিমগুলা কিন্তু 2026 বিশ্বকাপের প্রথম দিকে অনেকটা অ্যাডভান্টেজ পাবে, যেমন অ্যাডভান্টেজ ইউরোপিয়ান টিমগুলা কিন্তু পাবেন না। এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে ওয়েদার। আপনি ইউরোপের ওয়েদার এবং ল্যাতিন অঞ্চলের ওয়েদারের লগে খাপ খাইয়ে নিতে পারবেন না, প্রথম 1 থেকে 2 সপ্তাহ খাপ খাইয়ে নিতে পারবেন না। সেই সাথে আপনি ল্যাতিন অঞ্চলের ওয়েদার এবং যদি আপনি ল্যাতিন অঞ্চলের ওয়েদারের সঙ্গে যদি আমেরিকার অঞ্চলের, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার এই দুইটা মহাদেশের যদি ওয়েদারকে কম্পেয়ার করেন, তাহলে দেখতে পারবেন যে মোটামুটি সিমিলারিটি রয়েছে। অর্থাৎ এই জায়গাতে দুই মহাদেশের ওয়েদার কিন্তু মোটামুটি ধরতে পারেন যে একই ধরনের। সো এই জায়গা কিন্তু ওই যে ল্যাতিন অঞ্চলের টিমগুলা যেভাবে আপনার দক্ষিণ আমেরিকার যে টিমগুলো উত্তর আমেরিকাতে গিয়ে যেভাবে অ্যাডভান্টেজ পাবে, সেই অ্যাডভান্টেজ গুলো কিন্তু ইউরোপিয়ান টিমগুলো প্রথমত পাবে না। সো এটাও তো তাদের জন্য একটা বেনিফিট।
এটাও তো আর্জেন্টিনা এবং এই জায়গাটাতে আপনার লিওনেল মেসি সেই সাথে রদ্রিগো ডি পলের জন্য অ্যাডভান্টেজ না। সো এই জায়গায় আপনি বলতে পারবেন না যে ওই ক্লাবে খেলে কিংবা ওই দেশে খেলে দেখে এই ফুটবলারটা 2026 বিশ্বকাপে ভালো করতে পারবে না, অবশ্যই ভালো করতে পারবে। এবার আমরা আসি বাকি ফুটবলার গুলার দিকে। দেখুন এই জায়গাটাতে আমি এরপরে যে ফুটবলারটার কথা বলতে চাই সেটা হচ্ছে লিয়ান্দ্রো পারাদেস। যদিও জানি এই ফুটবলারটা রিসেন্টলি বোকা জুনিয়রে খেলে, আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়রে খেলে। সো সেই অনুযায়ী হয়তো আপনারা এই ফুটবলারটাকে তেমন গুরুত্ব দিতেছেন না, বাট তিনি যেই স্টাইলের ফুটবলার, এই স্টাইলের ফুটবলার কিন্তু এখনো আর্জেন্টিনার টিমে দরকার রয়েছে। আমরা কিন্তু একটা সময়ে দেখেছিলাম যে গুইদো রদ্রিগেজ, যিনি কিনা 2024 কোপা আমেরিকাটা জিতেছেন, 2021 কোপা আমেরিকাটা জিতেছিলেন। সো ওই মোমেন্টে তিনি যে রোলটা প্লে করেছিলেন, বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যে রোলটা প্লে করেছিলেন, সেই টাইপের একজন ফুটবলার হচ্ছে আপনার লিয়ান্দ্রো পারাদেস, যিনি কিনা এখনো পর্যন্ত আর্জেন্টিনার খুব গুরুত্বপূর্ণ ফুটবলার। তিনি যখন সাইড বেঞ্চে থাকে তখন কিন্তু আমরা দেখতে পাই আর্জেন্টিনার ডিফেন্সের যে ডিফেন্সিভ মিডফিল্ডার জায়গাটা ওইখানে কিন্তু অনেকটা উইক। সো তিনি যখন মাঠে থাকে তখন কিন্তু ওই জিনিসটা তিনি কাভার করতে পারেন। দ্যাটস মিন এই ফুটবলারটা এখনো পর্যন্ত আর্জেন্টিনাকে 2026 বিশ্বকাপে বেস্ট সার্ভিস দিতে পারে, এটা আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। সেই সাথে সাবস্টিটিউট হিসেবে আপনি এই জায়গায় বায়ান লেভারকুসেনের যে ফুটবলারটা রয়েছে এজিকিয়েল পালাসিওস, তিনিও কিন্তু রিসেন্টলি দারুণ ছন্দে রয়েছে। সেই সাথে লো সেলসো, যিনি কিনা আপনার রিয়াল ব্যাটিসে খেলেন, এখন ইনজুরি থেকে ব্যাক করে গত ম্যাচটাতে সম্ভবত একটা অ্যাসিস্ট করেছেন। সো রিয়াল মাদ্রিদের এগেইনস্টে সম্ভবত অ্যাসিস্ট করেছেন। তিনিও মোটামুটি এখন ইনজুরি থেকে ব্যাক করে ফর্মে ফিরতেছেন। সবকিছু মিলিয়ে এই টিমটাতে আর্জেন্টিনার যে মিডফিল্ডার জায়গাটা, বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ডার জায়গাটা এখনো পর্যন্ত আমার কাছে 2026 বিশ্বকাপের জন্য পারফেক্ট মনে হইতেছে। সেই সাথে তো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে লিওনেল মেসি এবং নিকো পাজের মতো ফুটবলাররা এই টিমটাতে আছে। সো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ স্ট্রং আর্জেন্টিনার মিডফিল্ডটা হইতে চলেছে। দেখুন এবার আমরা আসি তাদের বর্তমান যে পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুযায়ী আর্জেন্টিনার যেই টেকনিক্যাল যে গেমগুলো, আর্জেন্টিনার যে ট্যাকটিক্স রয়েছে এটার সঙ্গে মানিয়ে নেওয়া যাবে। দেখুন আপনি কি কখনো দেখেছেন যে আর্জেন্টিনা অতিরিক্ত অ্যাটাকিং ফুটবল খেলে, যার কারণে আর্জেন্টিনার টিমে ওই টাইপের ফুটবলার দরকার, যে টাইপের ফুটবলার গুলা অতিরিক্ত বল ক্যারি করতে পারে, ড্রিবল করতে পারে, এই টাইপের ফুটবলার কি দরকার আছে বেশি? একজন লিওনেল মেসি, একজন নিকো পাসে তো যথেষ্ট এই টিমটার মিডফিল্ড কন্ট্রোল করার জন্য। সো আর্জেন্টিনার যেহেতু ওই ট্যাকটিক্সে খেলে না, অতিরিক্ত অ্যাটাকে খেলে না, আর্জেন্টিনা যেহেতু আপনার নিচ থেকে ছোট ছোট বিল্ড আপে খেলে, ছোট ছোট পাসে তারপরে অ্যাটাকে যাইতে পছন্দ করে, সেই অনুযায়ী এই জায়গাতে আপনি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের মতো ফুটবলারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেই সাথে এনজো ফার্নান্দেসের মতো ফুটবলার গুলাকে গুরুত্ব দিতে হবে। সেই সাথে হাই প্রেসিং এ ডি ফলার মতো ফুটবলার গুলাকে আপনার অবশ্যই গুরুত্ব দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই জায়গাটাতে সিমিওনে যে ফুটবলারটা রয়েছে, জুলিয়ানো সিমিওনে, তিনি যিনি কিনা রাইট উইঙ্গার, রাইট মিডফিল্ডার, রাইট উইং ব্যাক হিসেবে খেলে, সে তো আছে, সে তো এক্সট্রা একটা লেভেলের পারফরমেন্স আপনাকে মিডফিল্ডে দিবে। সেই সাথে নিকো গঞ্জালেস যিনি কিনা রয়েছে, তিনিও হয়তো বিশ্বকাপে যাইতে পারে, তিনিও উইং ব্যাক, তিনিও লেফট মিডফিল্ডার, তিনিও উইঙ্গার হিসেবে এই টিমটাকে ডিফেন্সিভলি অনেকটা সাহায্য করবে। সো আপনারা, আমি বুঝি না কেন এই কথা বারবার বলতেছেন যে আর্জেন্টিনার যে মিডফিল্ড রয়েছে সেটা অনেকটা উইক হয়ে যাবে 2026 বিশ্বকাপে। আমি জানি না ভাই, আমি তো একটা জিনিস আপনাদেরকে বললামই, আর্জেন্টিনার যে ট্যাকটিক্স, ওই ট্যাকটিক্স হিসেব করলে আপনি এখনো পর্যন্ত আর্জেন্টিনার যে ফুটবলার গুলা রয়েছে এদের গুরুত্ব মিডফিল্ডে কিন্তু এদের গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, যদি অতিরিক্ত যদি আপনার অ্যাটাকিং ফুটবল খেলতো তাহলে এই জায়গায় মিডফিল্ডারদের যে স্পিড সেটাও কিন্তু দরকার ছিল, বিকজ কাউন্টার অ্যাটাকে শিকার হইলে ওই মোমেন্টে বল রিকভারি করা, সেই সাথে যখন নিজেরা কাউন্টার দিবে তখন কিন্তু মিডফিল্ডার ফুটবলারদের স্পিড দরকার থাকতো, অতিরিক্ত থ্রো পাস, লফটেড পাস, সো এই জিনিসগুলো দরকার থাকতো বেশিরভাগ সময়। সো আপনি যখন কাউন্টার অ্যাটাকে খেলবেন না, আপনি যখন নিচ থেকে ছোট ছোট বিল্ড আপে খেলবেন, তখন মিডফিল্ড তো অটোমেটিকলি আপনার হাতে যে ফুটবলার গুলা রয়েছে এই ফুটবলার গুলা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। তাতে আমার কাছে মনে হয় না যে কোনো দুশ্চিন্তা হওয়ার রিজন আর্জেন্টিনার ফুটবল ফ্যান্সদের এই মুহূর্তে থাকা উচিত। আর্জেন্টিনার এই মুহূর্তে আমার কাছে যে জিনিসটা মনে হয়, মিডফিল্ড হচ্ছে তাদের সবচাইতে স্ট্রং জায়গা, মিডফিল্ড হচ্ছে সবচাইতে শক্তির জায়গা। হ্যাঁ, আমরা জানি আর্জেন্টিনার রাইট ব্যাক, লেফট ব্যাকে এখন অনেকটা সমস্যা রয়েছে, বাট তাদের মূল শক্তির জায়গাটা আমার কাছে মনে হয়েছে তারা যেই ট্যাকটিক্সে, যে স্ট্র্যাটেজিতে ফুটবল খেলে, আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত আর্জেন্টিনার
মিডফিল্ড এখনো পর্যন্ত সবচাইতে স্ট্রংগেস্ট একটা পজিশন। এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান। আল্লাহ হাফেজ।